আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক যে সিরিজ ভিডিওগুলো চলমান ছিল সেই সিরিজ আলোকে আজকে আমরা নতুন আরেকটি অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তরঙ্গ শব্দ অধ্যায়ের তরঙ্গ কি এবং তরঙ্গ কাকে বলে এবং তরঙ্গ সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের বেসিক কিন্তু তুমি এই ভিডিওর মধ্যে পেতে পারবে। ধন্যবাদ। দেখো, তরঙ্গ কাকে বলে? আমরা বলতে পারি যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের ভিতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে তাকে বলা হয় তরঙ্গ। অর্থাৎ এক প্রকার পর্যাবৃত্ত আন্দোলনের মধ্য দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তোমরা যদি একটু খেয়াল করো, ধরো এটি একটি পুকুর, এই পুকুরের মধ্যে যদি আমরা একটা ঢিল ছুড়ি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এইভাবে একটি তরঙ্গ কিন্তু ধীরে 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 এই পাড়ে গিয়ে আঘাত করবে। অর্থাৎ এখানে এই পানির যে ঢেউ সৃষ্টি হয়েছে, এই পানির এই ঢেউর ক্ষেত্রে পানির কণাগুলো কিন্তু একই জায়গা থেকে জাস্ট উঠানামা করতেছে। পানির কণাগুলো একই জায়গা থেকে কিন্তু সে উঠানামা করতেছে। ধরো একটা কণা এখান থেকে সে যখন উঠলো, তখন সে কিছুক্ষণ পর সে আবার আমাদের এখানে তরঙ্গ খাত সৃষ্টি করবে, অর্থাৎ উপরে উঠবে এবং নিচে কি নামবে। এভাবে সে দুলতে থাকবে, কিন্তু তার ভিতর দিয়ে এক প্রকার শক্তি সামনে সঞ্চালিত হয়ে পুকুরের পাড়ে গিয়ে আঘাত করবে। এটি মূলত হচ্ছে কি তরঙ্গ বা ওয়েভ। তোমরা যদি একটু খেয়াল করো, এই তরঙ্গ সাধারণত হচ্ছে দুই প্রকার। এক নাম্বার আমরা বলবো যে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ এর আরেকটি কিন্তু নাম রয়েছে অনুপ্রস্থ তরঙ্গ, এর আরেকটি নাম কিন্তু রয়েছে আর তরঙ্গ বা আর তরঙ্গ। এটাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। তারপর আরেকটি তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ, অথবা এর আরেকটি নাম রয়েছে কিন্তু সেটিকে বলা হয় দ্বিগল তরঙ্গ। দ্বিগল তরঙ্গ পরীক্ষায় কিন্তু অনেক সময় নাম চেঞ্জ করে আসতে পারে। এখন এই অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ এই সম্পর্কিত জানার আগে আমরা শুরুতেই এই তরঙ্গ এর কিছু উদাহরণ এবং তরঙ্গ এর কিছু বৈশিষ্ট্যগুলো জেনে নিই। দেখো, এই তরঙ্গের উদাহরণ হতে পারে আমাদের এই শব্দ তরঙ্গ হইতে পারে, এরপরে হইতে পারে এই আলোক তরঙ্গ হইতে পারে, এরপরে হইতে পারে বেতার তরঙ্গ হইতে পারে, বেতার তরঙ্গ হইতে পারে। এইভাবে শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, এছাড়া নানান ধরনের তরঙ্গ হতে পারে। পানির তরঙ্গ হতে পারে, পানির ঢেউ বা পানির তরঙ্গ হতে পারে। এভাবে আমরা বলতে পারি অনেক প্রকার তরঙ্গ রয়েছে। এখন এই তরঙ্গগুলোর মধ্যে কেউ কেউ অনুপ্রস্থ তরঙ্গ, আবার কেউ কেউ হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন কোনগুলো অনুপ্রস্থ তরঙ্গ আর কোনগুলো অনুদৈর্ঘ্য তরঙ্গ সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। দেখো, এই শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ ও পানির তরঙ্গ, এই তরঙ্গগুলোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। দেখো, যে সকল তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। এখন প্রশ্ন আসে যে শব্দ কি তরঙ্গ? শব্দ কিন্তু একই সাথে যান্ত্রিক তরঙ্গ, শব্দ একই সাথে হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ দুটি কিন্তু একই সাথে। অর্থাৎ এই যে সকল তরঙ্গ চলাচলের জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন হয় তাকে কিন্তু বলা হয় যান্ত্রিক তরঙ্গ, তার শব্দ যান্ত্রিক তরঙ্গ। এরপর আলো চলাচলের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন নেই, এই জন্য যে সকল তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাদেরকে বলা হয় তাড়িত চৌম্বক তরঙ্গ। তাড়িত চৌম্বক তরঙ্গ বলা হয় কিন্তু তাদেরকে। এরপরে দেখো, পানির তরঙ্গ চলাচলের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়, এই জন্য এটিও কিন্তু হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। সুতরাং অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? তোমরা বলবে যে সকল তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে যান্ত্রিক তরঙ্গ বলে। পরীক্ষা অনেক সময় এসে থাকে যে তাড়িত চৌম্বক তরঙ্গ কাকে বলে? যে সকল তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলা হয় তাড়িত চৌম্বক তরঙ্গ। যেমন হচ্ছে বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ ইত্যাদি কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না, এই জন্য সেটি হচ্ছে কিন্তু আমাদের তাড়িত চৌম্বক তরঙ্গ। এখন এই তরঙ্গ অণুগুলোর কম্পনের দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ তরঙ্গের কণাগুলোর কম্পনের দিকের উপর ভিত্তি করে এই তরঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, আরেকটি বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দ্বিগল তরঙ্গ। এখন এই তরঙ্গের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা যদি দেখি যে তরঙ্গের কি কি বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার হচ্ছে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। আর দুই নম্বর যদি বৈশিষ্ট্যটি আমরা দেখি যে তরঙ্গ প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে এবং উপরিপাতন ঘটে। অর্থাৎ তরঙ্গ প্রতিফলন ঘটে ফেরত আসতে পারে, প্রতিসরিত হয়ে অন্য মাধ্যম দিতে পারে এবং উপরিপাতন ঘটে তরঙ্গ বড় হতে পারে অথবা কি ছোট হতে পারে। এরপর আমরা দেখবো যে তরঙ্গের ব্যাগ বিভিন্ন মাধ্যমের উপর কিন্তু নির্ভরশীল। মাধ্যম যত কঠিন হবে তরঙ্গের ব্যাগ তত কিন্তু বেশি হবে। এরপর তরঙ্গের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে।
সেটি হচ্ছে যান্ত্রিক তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এবং এই তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো স্পন্দিত হতে থাকে, কিন্তু স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। অর্থাৎ একই জায়গা থেকে কণাগুলো স্পন্দিত হবে, অর্থাৎ উপর দিকে উঠবে অথবা নিচের দিকে নামবে। তারা স্পন্দিত হবে, কিন্তু তারা স্থায়ীভাবে তাদের কিন্তু স্থান পরিবর্তন করবে না। এগুলো হচ্ছে মূলত তরঙ্গের বৈশিষ্ট্য। এখন অনুপ্রস্থ তরঙ্গ যদি আমরা দেখি, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে কিন্তু বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আমরা যদি দেখি অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে, ধরো এই পানির ঢেউ, এটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এখানে একটি কণা রয়েছে, এখানে একটি কণা রয়েছে, কণাটি উপর থেকে নিচের দিকে কিন্তু এইভাবে কিন্তু আপ ডাউন করতেছে, কিন্তু শক্তি স্থানান্তরিত হচ্ছে আমাদের এইদিকে, এদিকে শক্তি স্থানান্তরিত হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে তরঙ্গ কম্পনের দিকের সাথে বা কণাগুলোর অণুগুলোর কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে কিন্তু বলা হয় কি অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। এক্ষেত্রে আর আর তরঙ্গ বলার কারণ হচ্ছে আর মানে হচ্ছে 90 ডিগ্রি বা আড়াআড়ি, এই জন্য একে বলা হয় কি আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে পানির ঢেউ কিন্তু হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক একইভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? আমরা বলবো যে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে বা এই কণাগুলো বা অণুগুলো কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় বা একই দিকে অগ্রসর হয়। অর্থাৎ ধরো স্প্রিং এর তরঙ্গ যদি আমরা দেখি, একটা প্রসারণ, আবার একটি সংকোচন, আবার একটি প্রসারণ। স্প্রিং এর ক্ষেত্রে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এইভাবে যদি দেখি, তাহলে এদের কিন্তু কম্পন যেদিকে এবং শক্তি কিন্তু একই দিকে সঞ্চালিত হচ্ছে। এদের মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে 0 ডিগ্রি। এজন্য আমরা বলবো কম্পনের দিকের সাথে যে তরঙ্গ সমান্তরালে অগ্রসর হয় তাকে বলা হয় কি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দিগল তরঙ্গ। এখন স্প্রিং এর তরঙ্গ কিন্তু হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দিগল তরঙ্গ, এবং এই পানির যে তরঙ্গ সেটি কিন্তু হচ্ছে আমাদের আর তরঙ্গ। আবার তোমাদের খেয়াল রাখতে হবে যে এই যে বেতার যে তরঙ্গ রয়েছে, এখানে বেতার তরঙ্গ এটিও কিন্তু হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। আবার এই যে আলোর ক্ষেত্রে তোমরা যে দেখতে পাচ্ছ যে আলোক তরঙ্গ, এই আলোক তরঙ্গ কিন্তু হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। এখন তোমাদের কাছে একটি প্রশ্ন, যে স্প্রিং এর ক্ষেত্রে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দিগল তরঙ্গ যে সৃষ্টি হলো, স্প্রিং এর ক্ষেত্রে কি এই অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ সৃষ্টি করা যায় কি? অবশ্যই অবশ্যই, তোমরা একটু চিন্তা করে যদি কমেন্টে জানাও যায় কিনা। তবে আমি একটু তোমাদের হিন্টস দিচ্ছি। যদি স্প্রিংটিকে আমরা যদি এইভাবে ধাক্কা দিই, তাহলে কিন্তু এর কম্পন কিন্তু এইভাবেই থাকবে, অর্থাৎ এদিক সেদিকে সে কাঁপতে থাকবে। এখন স্প্রিংটিকে যদি নিয়ে যদি আমরা এইভাবে ঝাঁকুনি দিই, আর উপর নিচ থেকে যদি ঝাঁকুনি দিই, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখবে সেক্ষেত্রে অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি করা যায় কিনা, সেটি তোমরা কমেন্টে জানাও। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।